আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর দশম অধ্যায় থেকে দশম অধ্যায়ের 127 এবং 128 পৃষ্ঠায় তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতেই তোমরা যদি তোমাদের বইয়ের একদম অনুশীলনে চলে আসো, দেখতে পারবো শুরুতে তোমাদের কিছু বহু নির্বাচনের প্রশ্ন দেওয়া হয়েছে, এরপর সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে সবগুলির উত্তর সহজ করে দেখে ফেলি। আচ্ছা, সর্বপ্রথম দেখো তোমাদেরকে কিছু বহু নির্বাচনের প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনের প্রশ্ন বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ নিচের কোনটি? উত্তরটি হবে ঘ নম্বর শিল্প প্রতিষ্ঠান। এরপর দেখো 2 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু 3টা প্রবাহ চিত্র দেওয়া হয়েছে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো 1 নম্বরে যে গাড়ি বাড়ি নিজস্ব প্রতিষ্ঠা নিজস্ব প্রতিভা। 2 আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট নদী এবং স্কুল। 3 দেখতে পাচ্ছি খনিজ সম্পদ সরকারি হাসপাতাল এবং প্রযুক্তিগত জ্ঞান। তো এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে উপরের কোন বৃত্ত ব্যক্তিগত সম্পদ রয়েছে? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার, অর্থাৎ 1 নম্বরে এখানে গাড়ি বাড়ি নিজস্ব প্রতিষ্ঠা নিজস্ব প্রতিভা সবগুলোই কিন্তু ব্যক্তিগত সম্পদ, তাই না? 3 নম্বর বলা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও সরকারি খাতের সামঞ্জস্য। 2 নাম্বার কোনো দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে সরকার কর্তৃক স্থিরকৃত থাকে। এরপর 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। আমরা একটি উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজ করে উত্তরটি বুঝতে পারবো। তো দেখো বলা হচ্ছে গাজীপুর জেলার বকুলপুর গ্রামের তানভীর লক্ষ্য করলেন কতিপয় লোক বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। তানভীর গ্রামের লোকজনের সহায়তায় গাছ কাটার সঙ্গে জড়িত লোকদের ধরে পুলিশের হাতে তুলে দিলেন। এখান থেকে 4 নম্বর বলা হচ্ছে তানভীরের কাজটি জাতীয় সম্পদের সংরক্ষণ অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ? উত্তরটি হবে গ নম্বর সমষ্টিগত। 5 নম্বর বলা হচ্ছে উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে নিচের কি কি হবে? উত্তরটি হবে গ নম্বর 2 ও 3, অর্থাৎ টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং জাতীয় আয় বৃদ্ধি পাবে। তো এই ছিল এখান থেকে বহু নির্বাচন প্রশ্ন উত্তরগুলি। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি দেখে ফেলি পর্যায়ক্রমে। চলো সর্বপ্রথম দেখো তোমাদেরকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর সম্পদকে 5 ভাগে ভাগ করা যায়। খ নম্বর বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কি ব্যাখ্যা করো। উত্তর যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনসমূহের মালিকানা নির্ধারণ হয় এবং উৎপাদন প্রক্রিয়া উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থনৈতিক ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনৈতিক বিষয় প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয় গড়ে ওঠে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো উদ্দীপকে পড়লে কিন্তু আমরা খুব সহজেই গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি করতে পারবো। তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে, দেখো মাহমুদ ক নামক দেশের নাগরিক। তিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশে ব্যক্তিগত কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না। মাহমুদের বাবা উক্ত ক দেশে যে কারখানার কাজ করতেন তার প্রাপ্য মজুরির একটি অংশ প্রয়োজন অনুসারে তাকে দেওয়া হতো। সাম্প্রতিককালে মাহমুদ খ নামক দেশের নাগরিকত্ব লাভ করেন। তিনি সেখানে $1,00,000 খরচ করে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। পরবর্তীতে তিনি তার আয় দিয়ে আরও একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এখান থেকে গ নম্বর বলা হচ্ছে ক দেশের অর্থ ব্যবস্থার ধরনটি তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা করো। তো উত্তরটি আমরা একটু দেখে ফেলি, চলো। গ নম্বরে উত্তরটুকু, আচ্ছা, পার্থের ক দেশের অর্থ ব্যবস্থাটি হলো সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন, তাই রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে। এর ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ থাকে না। এখানে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হলো প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এ ব্যবস্থায় বেকারত্ব থাকে না, কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়। সকলের আয় এক নয়, কিন্তু কেউ উৎপাদনে আর অবদানে অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না। উদ্দীপকের পার্থক্য, রাষ্ট্রের নাগরিক। তিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশে ব্যক্তিগত কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না।
এই ছিল গ নম্বর প্রশ্ন উত্তরটি। এবার ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে খ দেশে যে ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত তার সাথে ক দেশের অর্থ ব্যবস্থার পার্থক্য রয়েছে, যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করো। তো দেখো, পার্থের বাবা উক্ত ক দেশে যে কর কারখানার কারখানায় কাজ করতেন তার প্রাপ্য মজুরির একটি অংশ প্রয়োজন অনুসারে তাকে দেওয়া হতো। অতএব পার্থের ক দেশের অর্থ ব্যবস্থার ধরনটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তার মানে আমরা এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেখেছি, এটির যে পার্থক্য সেটি আমরা একটু দেখি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদনের উপাদানসমূহ যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যক্তি মালিকানাধীন। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখো, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। এক্ষেত্রে সম্পদের কোনো রকম ব্যক্তি মালিকানা থাকে না। আরও কিছু পার্থক্য দেখি আমরা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উদ্যোগ সরকারিভাবে গৃহীত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোগকারী কোনো দ্রব্য কী পরিমাণ ক্রয় ও ভোগ করবে তার সিদ্ধান্ত নিজেই গ্রহণ করে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোগকারী নিজ ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগের সুযোগ নেই। এই অর্থব্যবস্থা শ্রমিকেরা প্রাপ্যর চেয়ে অনেক কম মজুরি পায়, তাই এখানে শ্রমিক শোষণ রয়েছে। এখানে মুনাফার মধ্য পুরোটাই রাষ্ট্র বা সরকারের মালিকানায়, তাই শ্রমিক শোষণের প্রশ্নই ওঠে না। এই ছিল এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তরটি। এরপর তোমাদেরকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। তো দেখো, 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্যোক্তা কাকে বলে। উত্তর দেখো, উৎপাদনের জন্য 4টি উপাদান আবশ্যক, যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। আর যিনি এই 4টি উপাদানকে সমন্বিত করে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করে তাকে উদ্যোক্তা বলে। 2 নম্বর বলা হচ্ছে জাতীয় সম্পদ কি। রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলা হয়, যেমন কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। 3 নম্বর বলা হচ্ছে সমষ্টিগত সম্পদকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে। উত্তর, সমাজে সবাই যেসব সম্পদ সম্মিলিতভাবে ভোগ করে সেগুলোকে সমষ্টিগত সম্পদ বলে। এই সম্পদের উপর নাগরিকের সমান অধিকার ও এগুলোর প্রতি তাদের সমান দায়িত্ব রয়েছে, যেমন রাস্তাঘাট, হাসপাতাল, বনাঞ্চল, নদ নদী ইত্যাদি। 4 নম্বর বলা হচ্ছে ব্যক্তিগত সম্পদের উদাহরণ দাও। উত্তর, ব্যক্তিগত সম্পদের উদাহরণ হলো জায়গা জমি, বাড়িঘর, কলকারখানা, অর্থ সম্পদ, গাড়ি, দ্রব্য সামগ্রী ইত্যাদি। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে এভাবে অনুশীলনী সমাধানগুলি তোমাদেরকে দিয়ে দিয়েছি লার্নফ্লুয়েন্সি চ্যানেলে। তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।